আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি। দিল্লি না ঢাকা, মনে পড়ে সেই স্লোগান, মৌলবাদী জামাত ইসলামের স্লোগান দিল্লি না ঢাকা। আজও কিন্তু ওই যে শিবিরের কিছু কিছু পোলাপান, দাঁতাল একটা আছে না, এরা দাঁত বের করে রাখে যে, সে সহ এরা এখনো কিন্তু চিল্লায়। ওই যে আরেকটা আছে না, পাঠা, কালা পাঠা, এরা এখনো কয় দিল্লি না ঢাকা, মনে আছে? এইভাবে বলে যে এই শুয়োরগুলো। তাদের নেতা, জামাত প্রধান, জামাতের আমির, উনি গত বছর 2024 সে যে কোনো সময় নাকি ইন্ডিয়ান কূটনীতিকদের সাথে বৈঠক করেছিলেন। তো এটা যখন রয়টারে প্রকাশ পেয়ে যায়, তখন উনি আবার বাংলাদেশের বিভিন্ন পত্রিকাতেও যখন এটা লেখালেখি হয়, তখন উনি আবার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, হ্যাঁ তাদের সাথে আমার এই চিকিৎসার পরে, হসপিটাল থেকে বেরিয়ে আসার পরে অনেক দেশের কূটনীতিক এসেছিলেন, সেই সাথে ওনারাও এসেছিলেন, কিন্তু ওনারা মানা করেছিলেন আমাকে না দেওয়ার জন্য, তাই আমি ওয়াদাবদ্ধ ছিলাম, তাই আমি দিতে পারিনি ওনাদের কথা। তো আপনার এখন ওয়াদার বরখেলাপ হইল কেমনে চাচা? চাচার ওয়াদার বরখেলাপ কিভাবে করলেন? চাচা তো মুসলিম, ইসলামিক লোক না? চাচা তো ইয়ে করতে পারেন না নাকি? চাচা দিল্লির গোপনে পা চাটতে ভালো লেগেছে। মূলত কি কথা হয়েছিল চাচার সাথে, সেগুলো কি চাচা একটু প্রকাশ করবেন নাকি প্রকাশ করবেন না? মানে যে হাম করু তো সালা ক্যারেক্টার ডিলায় না, আমরা দিল্লির সাথে সম্পর্ক থাকলে তখন আমরা তখন দিল্লি না ঢাকা আপনারা চিল্লাইবেন, হ্যাঁ তখন দিল্লি আমাদের দাদার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, এরকম হয়ে যায় নাকি? হ্যাঁ, আর আপনারা যখন দিল্লির যায় সব কিছু চারটা একেবারে বাইর করে দেন, তখন কিছু হয় না। এই যে শফিকুর রহমান হারামজাদা, মূলত দিল্লির সাথে যে কথা হয়েছে সেটা হচ্ছে যে দিল্লিকে উনি অনুরোধ করেছিলেন যে তারেক জিয়া যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে সেই বিষয়ে চাপ দিতে। কিন্তু সেই চাপ দেওয়ার জন্য অনেক অনুরোধ করেছে এবং বৈঠক হয়েছে, এটা যাতে দিল্লি যাতে প্রকাশ না করে, তাইলে ওনাদের রাজনীতি শেষ, এগুলো বলে টোলে প্রচুর অনুরোধ করেছেন। কিন্তু যখন দেখলেন যে দিল্লি দিল্লি ওনাদের কথা রাখলেন না, রাখলেন তারেক সাহেবের কথা, তখনই উনি মুখ ফসকে নাকি বলে ফেলেছেন যে না, আমাদের সাথে তো দেখা হয়েছিল কিন্তু ওরা মানা করেছিল। মূলত উনিই নাকি মানা করেছিলেন, দিল্লির হাত পা চেপে ধরে। প্রচুর চাটাচাটি করেছেন চাচায়। চাচায় চাটতে চাটতে দিল্লি আলাদের ওই যে যা আছে না, এই যে এরকম কিছু আছে না, এগুলো সহ নাকি জিব্বা দিয়ে উঠে ফেলাইছিলেন, জিব্বা দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন। আর এখন কয় যে না, এটা তো ওরা মানা করেছিল। হারামজাদা, ওরা মানা করেছিল? হ্যাঁ, আমি আপনাদের এর আগেরও দুইটা ভিডিওতে বলেছিলাম যে এই যে এখন যেগুলা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলতেছেন, এগুলো সব রয়ের এজেন্ট। এরা এগুলো সব রয়ের এজেন্ট, এগুলো দেশে থাইকা এগুলা দিল্লি না ঢাকা মানে এটা একটা ভাইব তুলছে যে দিল্লি না ঢাকা, একটু চিল্লাই, বুঝছেন? আর এই ফান্দে পড়ে গেছে আপনার পাইকা এজেন্টরা। এরা বুঝতেও পারে নাই যে দিল্লি এই সব জারুগাদেরকে দিয়ে এই কাম করাইতেছে, আর পাইকা এজেন্ট এসে হাদির মতন ওই যে সওয়ামা চিরা ফালামো, এটাও বলে এখন স্লোগান, হেরে মতো এগুলোরা খাইয়া দেয়, এগুলো পাইকা এজেন্টরা খাইছে। তো জামাতের আমির মিথ্যা কথা যে বলে, যে কিনা দিনে রাইতে শুইতে উঠতে বসতে মিথ্যা কথা কি বলে, কি ডাক্তার না জানি, ডক্টর উনার নাম, উনি পশুর ডাক্তার না কুত্তার ডাক্তার আল্লাহ জানে উনি কোন ধরনের ডাক্তার। হারামজাদা, এখন তোমরা তলে তলে টেম্পো তোমরা চালাও, আর দোষ খালি আওয়ামী লীগের। এই যে গত 1.5 বছর ধইরা দিল্লির পাশা সাইটা ওরা হাগলে হেটা সহ জিব্বা দিয়া টানছে এই জমাইত্যাগুলা। আর এখন আইসা নতুন নাটক করে কয়ে যে না না, এটা তো মিটিং ছিল, এটা আসলে ওরা গোপন রাখতে। তাইলে গোপন বৈঠকে তোদের কি কি কথা হয়েছে সেটা প্রকাশ করাই হোক, যদি সাহস থাকে। সেই জামাতের আমিরকে বলছি আমি, জামাতের আমির মিথ্যুক চালবাজ, তারাই বলছে কি কি কথা হয়েছিল বল, সেখানে কি পরিকল্পনা হয়েছিল, যে তারেকরে আসতে না দিতে নাকি? যেটা তোরাই সর্বপ্রথম উচ্চারণ করছো যে তারেক বাংলাদেশে আসতে পারছে না কারণ দিল্লির প্রেশার আছে না, মাইরা ফেলাবে, এগুলো তো তোরদের হারামজাদাদের কথা। নাহলে প্রকাশ কর কি কি কথা হয়েছে। মূলত এই জামাতের আমিরের সাথে আমির দিল্লির উপর, দিল্লিকে বুঝাইতে চেষ্টা করছেন যে আপনারা এক কাম করেন, আমরা আপনারা যা বলবেন বলেন সব দিব,
কিসের সেভেন সিস্টার খাইবো? সেভেন সিস্টার ওই পাশে আমরা দিয়া দেবো, মাগার আপনি তারেকরে আসা বন্ধ করেন। এইটা ছিল তাদের মূল দাবি, এবং এই প্রকাশ যাতে না পায় সেজন্য দিল্লির হাতে পায়ে ধরছিলেন। তো দিল্লির হাতে পায়ে ধরছেন, দিল্লি চুপ, ওকে বলছস তোরা বলছস, দিল্লি বলে নাই। কিন্তু উনি যখন দেখলেন যে না, তারেক জিয়া তো চলে আসছে, আবার খালেদা জিয়ার মৃত্যুর পর এরা রাষ্ট্রীয়ভাবে শোক বার্তা পাঠাইছে, ওইখানে যা বইয়ে সাইন করছে, তখন ওনাদের মাথা খারাপ হইয়া বলে দিলেন যে হ্যাঁ আমাদের সাথেও বৈঠক হয়েছিল। তো তোদের সাথে কি কি গোপন বৈঠক হয়েছিল সেটা বলো। টেম্পো যে চালাইলা গত 17 মাস, একটু বলো। তার মানে এই যে বঙ্গু জনগণ, আপনারা যারা দিল্লি না ঢাকা 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 বলেন, আপনাদের একটা কথা কই, এই দিল্লি যদি আপনাদের চাউল ডাউল কিছু না দেয় তো ল্যাংডা হয়ে যাবেন, ল্যাংটা। আপনাকে এই যে জমাতের পাল্লায় পড়লে জমাত তারা কি অবস্থা এটা তো জানেন, এরা 71-এ কি করছে তাই তো জানেন। জমাত তাদের বউ বেটি বেচনের সময় আইসা গেছে, বউ বেটি এগুলো গণিমতের মাল হয়ে যাবে বাংলার পাবলিকের কাছে। এই জমাইত থাকো, বাংলাদেশের যত অশান্তির মূল এই জমাইতারা, তারা তলে তলে দিল্লির লগে ঠিকই লাইন, রাত দিন 24 ঘন্টা দিল্লির লগে লাইন, দিল্লির লগে লাইন ছাড়া এদের কোনো উপায় নেই। এরা দিল্লির লগে লাইন রাইখাই তারা ক্ষমতায় আইতে চাইতেছে, মানে ক্ষমতায় আসবে জামাত, আবার দিল্লি ছাড়া আসবা বাবারা। এখন যখন দেখছে বিএনপির পক্ষে মনে হয় চইলা যাইতেছে, চইলা গেছে, চইলা যাইতেছে মানে কি চইলা গেছে, যখন দেখছে তখনই মাথা খারাপ হয়ে গেছে এই মীর জাফর জামাতের আমির শফিকুর রহমানের। এই হারামজাদার এখনো ছানাপোনা কতগুলো আছে না, এই যে কালাইয়া মালাইয়া কতগুলো, এই রাজশাহী না কোন বিশ্ববিদ্যালয় পোলাপাইন, ওই যে দান তালু মামার ভাইয়েরা, এরা এখনো রাস্তায় ছিল দিল্লি না ঢাকা। হারামজাদা তোকে হোগার কাপড় তুইলা দিল্লি বাটামরিচ ডেলা দিছে তোকে আমিরে, এরপরও তোরা দিল্লি না ঢাকা কস নাকি? বুঝেন হারামজাদাদের চরিত্র। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। খালেদা জিয়াকে নিয়ে খুব একটি কথার চর্চা হচ্ছে এখন। খালেদা জিয়া আপসহীন নেত্রী ছিলেন, আপসহীন। উনি একবার যেটা বলেছেন তো বলেছেন, দ্যাটস ইট, একেবারে মিলিটারি অর্ডারের মতো, এটা মানতেই হবে। বিএনপির অনেক নেতারা এটা ছড়াচ্ছেন আরো বেশি বেশি করে, যে আপসহীন নেত্রী। আমি এর সাথে অ্যাগ্রি করি না। খালেদা জিয়া আপসহীন ছিলেন স্বৈরাচার এরশাদের বিভিন্ন ডিমান্ডের ব্যাপারে, পাতানো ইলেকশনের ব্যাপারে, তারপরে তার ক্ষমতা থাকার ব্যাপারে, গণতন্ত্রের লড়াইয়ে উনি ওই সময় আপসহীন ছিলেন। উনি নির্বাচনে যান নাই, এর জন্য উনি সবার প্রশংসা অর্জন করেছিলেন, আমাদের সমর্থন পেয়েছিলেন, ছাত্র জনতা ওনার পাশে ছিল বেশি। ঠিক আছে, একটা নির্দিষ্ট ইস্যুতে আপসহীন হওয়া যায়, কিন্তু তিনি সকল বিষয়ে আপসহীন ছিলেন, বা একজন নেত্রীর সকল বিষয়ে আপসহীন থাকতে হবে এরকম যেন একটি ভাবধারা দেখানো হচ্ছে, এটা মোটেই কোনো শুভকর বিষয় নয়। এটা কোনো ভালো মেসেজ দেয় না। যখন আপনি বিপ্লবী হবেন, আপনি একটি নির্দিষ্ট টার্গেটে থাকেন, যে আপনি টার্গেটটা অর্জন করবেন, সেই টার্গেটের ব্যাপারে আপনি আপসহীন হবেন। যেমন বাংলাদেশের মুক্তির ব্যাপারে বঙ্গবন্ধু আপসহীন ছিলেন। জিয়াউর রহমান উনি আমাদের মুক্তিযোদ্ধা ছিলেন, উনি যুদ্ধ করেছেন, উনি আপোষ করেন নাই সেই পাকিস্তানি বাহিনীর সাথে। ঠিক আছে, এরপর খালেদা জিয়া উনি এর সাথে সাথে গদি ছাড়ার ব্যাপারে, এরশাদকে গদি ছাড়তে হবে এই ব্যাপারে উনি কোন রকম আপোষ করেন নাই, তার আন্ডারে নির্বাচনেও যান নাই, আপসহীন একটা নির্দিষ্ট ইস্যুতে। কিন্তু এমন ভাবে এখন প্রচার করা হচ্ছে যে খালেদা জিয়া সব বিষয়ে আপোষহীন ছিলেন এবং এইটাই হচ্ছে একেবারে রাইট পন্থা। দিস ইজ রং। খালেদা জিয়া আপোষ করেছিলেন, শেখ হাসিনা আপোষ করেছিলেন, জিয়াউর রহমান আপোষ করেছিলেন, এমনকি বঙ্গবন্ধুও আপোষ করেছিলেন। যখন কেউ দেশের নেতা হবে, রাষ্ট্রনায়ক হবে, তাকে আপোষ করতে হবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, শান্তির স্বার্থে, প্রগতির স্বার্থে আপোষ করতে হবে। অনেক সময় বাংলার একটি কথা আছে, অনুরোধের ঢেকি করতে হয়, কিন্তু আবার এও আছে যে বিপদে পড়লে আপনাকে দেশকে রক্ষা করাই হবে সবচেয়ে মূল টার্গেট। যেমন ধরুন, শুরু করা যাক বঙ্গবন্ধুকে দিয়ে। বঙ্গবন্ধু আপোষ করেছিলেন। কখন করেছিলেন? যখন মুসলিম বিশ্ব থেকে বাংলাদেশ স্বাধীনতার পরে নতুন নব্য স্বাধীন বাংলাদেশ একটি ভালনারেবল অবস্থায় ছিল, তখন বঙ্গবন্ধু আপোষ করেছিলেন।
ওআইসিতে গিয়েছিলেন। ওআইসিতে উনি গিয়ে সেই পাকিস্তানে গিয়ে উনি সেই খুনি টিক্কা খানের সঙ্গে কিন্তু হ্যান্ডশেক করেছিলেন। অত্যন্ত মনে ব্যথা নিয়ে, মনে ক্রোধ নিয়ে উনি কিন্তু হ্যান্ডশেক করেছিলেন এয়ারপোর্টে। ছবিটি দেখেছেন, আর একটু সার্চ করেন যে বঙ্গবন্ধু আর মুজিব শেকস হ্যান্ড উইথ টিক্কা খান, ছবিটা পেয়ে যাবেন। যে বঙ্গবন্ধু টিক্কা খানের মতো খুনির সাথে হ্যান্ডশেক করেছিলেন দেশের স্বার্থে। মুসলিম বিশ্ব আমাদেরকে একঘরে করে ফেলেছিল, আমরা কোন রকম সাহায্য পাচ্ছিলাম না, মুসলিম বিশ্ব থেকে আমরা কোন রকম স্বীকৃতি পাচ্ছিলাম না, এমনকি সৌদি আরবও বঙ্গবন্ধুর মৃত্যু পর্যন্ত আমাদেরকে স্বীকৃতি দেয়নি। আমরা 73-74 দুর্ভিক্ষে ভুগছিলাম। তাই বাংলাদেশকে মুসলিম বিশ্বে অ্যাকসেপ্টেবল করার জন্য বঙ্গবন্ধু নিজের জেদ, অন্তরের জেদ ভুলেও উনি কিন্তু ওই যে ভুট্টোকে উনি দেশে আসতে দিয়েছিলেন, তখন ভুট্টোর বিরুদ্ধে অনেক স্লোগান হচ্ছিল বাংলাদেশে, তারপরে উনি ভুট্টোকে আসতে দিয়েছিলেন। তোফায়েল আহমেদ ভুট্টোকে নিয়ে সেই শহীদের স্মৃতিসৌধে গিয়েছিল। এছাড়াও ওই যে বললাম, পাকিস্তানে গিয়েও উনি টিক্কাখানায় হ্যান্ডশেক করেছিলেন। আপোষ করতে হয়েছিল দেশের স্বার্থে। ওই যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়, কে বলেছিলেন? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিও কিন্তু আপোষ করেছিলেন। টিএসসিতে একটি ছবি পাবেন যে যখন জামাতকে রাজনীতি করতে দেওয়া হলো, তখন ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে এই নরখুনি স্বাধীনতা বিরোধী গোলাম আজমের সাথে উনি খুব মুখটা একেবারে রাগ রাগ ভাব নিয়েও উনি কিন্তু হ্যান্ডশেক করেছিলেন। কার সাথে? গোলাম আজমের সাথে। যেই গোলাম আজমকে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি পেতেন তা তাকে গুলি করে দিতেন। সেই গোলাম আজমের সঙ্গে উনি হ্যান্ডশেক করেছিলেন। কারণ কি? কারণ গোলাম আজম ওই মধ্যপ্রাচ্যে ঘোরাঘুরি করে এবং ব্রিটেনে ঘোরাঘুরি করে, যে ব্রিটেনে অনেক যুদ্ধাপরাধী আশ্রয় নিয়ে এখনো আছে, সেই ব্রিটেন এবং পশ্চিমা বিশ্ব সহ মুসলিম বিশ্বের অনুমতি, যেটাকে বলে আপনার সাহায্য পাওয়ার জন্য, সহযোগিতা পাওয়ার জন্য, রেকগনিশন পাওয়ার জন্য, এবং মুসলিম বিশ্বে, আরব বিশ্বে বাংলাদেশিদের লেবার মার্কেট ওপেন করার জন্য উনি এই গোলাম আজমের সাথে হ্যান্ডশেক করেছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন। কারণ বহুদলীয় গণতন্ত্র না আনলে এই জামাতের লোকরা তখন টেররিজম করত। তাই উনি ওই গোলাম আজমের সঙ্গে পর্যন্ত হ্যান্ডশেক করেছিলেন। কম্প্রোমাইজ করতে হয়েছে, আপোষ করতে হয়েছে। বঙ্গবন্ধু যখন বাকশাল করেছিলেন, উনি কিন্তু অগণতান্ত্রিক দলগুলোকে নিষিদ্ধ করেছিলেন। গণতান্ত্রিক দল একটাও ছিল না, জাসদ ফাসদ এগুলি কোনটা গণতান্ত্রিক দল ছিল না, ওরা গণতন্ত্রে বিশ্বাসও করতো না। কিন্তু তারপরে উনি কিন্তু নিজের আওয়ামী লীগ দলকে উনি নিষিদ্ধ করেছিলেন। সকল দলকে করে উনি বাকশাল কায়েম করেছিলেন এবং সেই বাকশালে আলটিমেটলি এটা কিন্তু কোনো পার্মানেন্ট উদ্দেশ্য ওনার ছিল না, এটা একটা ন্যাশনাল গভর্নমেন্টের মতো ছিল। এরপর আলটিমেটলি গণতন্ত্রের দিকে উনি এগুতেন। যাই হোক, তারপরে ওনাকে কম্প্রোমাইজ করতে হয়েছে। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আওয়ামী লীগকেও রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন, ওই যে আপোষ করতে হয়েছে। এরপরে আসেন আপনি শেখ হাসিনা। শেখ হাসিনা আপোষ করেছিলেন। এই যে বঙ্গবন্ধু হত্যার পর ইনু কিন্তু বেজায় খুশি হয়েছিল। বিদেশি সংবাদ মাধ্যমে সে বঙ্গবন্ধু যথেষ্ট সমালোচনা করেছিল এবং যে ইনু স্বাধীনতার পরে বঙ্গবন্ধুকে অনেক জ্বালিয়েছিল, সেই ইনুকে সাথে নিয়ে উনি রাজনীতি করেছিলেন। কারণ কি? মৌলবাদীতে ঠেকানোর জন্য, এটা ওনার মেল টার্গেট ছিল। এরপর খালেদা জিয়ার বিরুদ্ধেও উনি কিন্তু এই জামাতিদের সাথে রেখেছিলেন। আপোষ করতে হয়, এইটাই রাজনীতি। রাজনীতিতে সবসময় আপোষহীন হলে হয় না। খালেদা জিয়াও রাজনীতিতে উনি আপোষ করেছেন, কে বলে করেননি? উনি স্বাধীনতা বিরোধী যেই জামাতিদেরকে উনি দেখতে পারতেন না, যার স্বামী কিনা মুক্তিযোদ্ধা ছিল, সেই জামাতের সাথে কিন্তু উনি জোট করেছিলেন। করেন নাই? কে বলেছে আপোষহীন ছিলেন না? উনি আপোষ করেছেন। করতে হয়, রাজনীতিতে করতে হয়, ঘাটতারামি করতে হয় না। এই জামাত মানুষের ভালোবাসা কেন পায় না অধিকাংশ মানুষের? কারণ 71 সালের ব্যাপারে তারা উনিয়ে বিনিয়ে ফিনিয়ে তারা ওই তাদের যুদ্ধাপরাধীদের ব্যাপারে তারা আপোষ করতে চায় না। তারা বলতে চায় না স্পষ্ট যে তারা মতিউর রহমান নিজামী, গোলাম আজম এরা সবাই মানুষদেরকে খুন করার বাহিনী তৈরি করেছিল, স্বাধীনতার বিরুদ্ধে ছিল। স্পষ্ট করে তারা বলে না, ইনিয়ে বিনিয়ে সিনিয়ে। এর জন্য এই দলটি সাধারণ মানুষের ভালোবাসা পায় না। পায় যারা ইতিহাস জানে না তাদের, এই ইল্লু পিঙ্কুদের পায়।
আমরা যারা পড়াশোনা করি, আমরা যারা ইতিহাস ঘাঁটি, তাদের ভালোবাসা পায় না। তাই আপোষহীন বিষয়টা বাদ দিয়ে দেন। আপোষ করতে হয়, বিপ্লব হিসাবে না করলে হয়। এবং আমার মতো আমরা যারা বিপ্লবী, আমরা রাজনীতি কেন করতে চাই না? কারণ রাজনীতি করতে গেলে ভাই আপোষ করতে হয়। এটা পারি না, কোন দলকে ছাড় দিতে পারি না, কোন নেতাকেই ছাড় দিতে পারি না। ভুল করলে নিজের দলের নেতাকে সমালোচনা করি, নিজের দলকে সমালোচনা করি, আপোষ করতে পারি না। এর জন্য রাজনীতিবিদ হলে আপোষ করতে হয়। আমাদের মতো বিপ্লবীদের জন্য আপোষ করতে পারে না বলেই রাজনীতিতে আসার আগে 10 বার চিন্তা করি।